ক্লাস 8-এ আজকে আমরা এক নতুন চ্যাপ্টারে যাব। আচ্ছা, চ্যাপ্টারটা যাওয়ার আগে যদি বলি যে তোমাদের অনেকেই তো হীরের আংটি পরো, তাই না? আংটির মধ্যে এরকমভাবে হিরে লাগানো থাকে। তো এই যে হিরে, সেটা কিসের তৈরি সেটা যদি জিজ্ঞাসা করি, তখন তোমরা অনেকেই জানো এবং অনেকে জানো না যে হিরে অ্যাকচুয়ালি এটা কি দিয়ে তৈরি। এটা হচ্ছে কার্বন দিয়ে তৈরি। আবার যদি আমি চারকোল বা কাঠকয়লা নেই, সেই চারকোল বা কাঠকয়লা দেখতে কীরকম রঙের হয়? এটা দেখতে কালো রঙের হয়। এটাও যদি কি দিয়ে তৈরি, এটারও উত্তর হবে কিন্তু কার্বন দিয়ে তৈরি। আবার পেন্সিলের যে শীষটা, সেই শীষটা যেটা আমরা তড়িৎ বিশ্লেষণের সময় ব্যবহার করেছিলাম তড়িৎ বিশ্লেষণ হিসেবে, এই শীষটা কী দিয়ে তৈরি? এটারও কিন্তু উত্তর হবে যে এটাও কার্বন দিয়ে তৈরি। তাহলে এতক্ষণ আলোচনা বুঝতে পেরেছো। আজকে আমরা যে চ্যাপ্টার শুরু করব সেটা হচ্ছে কার্বন। ঠিক আছে, আমরা কার্বন ঘটিত যে যৌগ প্রকৃতিতে অবস্থান করে সেই যৌগগুলো সম্পর্কে এই চ্যাপ্টারে ডিটেলসে পড়ব। তো মূল বিষয়ে যাওয়ার আগে আমাদের জেনে নিতে হবে যে প্রকৃতিতে কোথায় কোথায় কার্বন ঘটিত যৌগ পাওয়া যায় এবং কীরকমভাবে সেই যৌগগুলো থেকে কার্বন আবার প্রকৃতিতে ফিরে আসে। তার মানে প্রকৃতি থেকে কোথায় চলে যাচ্ছে, প্রকৃতি থেকে বা পরিবেশ থেকে কোথায় চলে যাচ্ছে? উদ্ভিদ বা প্রাণী দেহের মধ্যে, প্রাণী বা উদ্ভিদ দেহের মধ্যে, আবার উদ্ভিদ বা প্রাণী দেহ থেকে আবার প্রকৃতিতে ফিরে আসছে। তাহলে এই চক্রাকারে কার্বনটা পরিবর্তিত হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে কার্বন চক্র। তো এই জিনিসটাও আমরা এই চ্যাপ্টারের মধ্যে জানব। এবং আর কি জানব? কার্বন আমরা দেখলাম যে এখানে দেখো প্রত্যেকটাই আলাদা আলাদা রকম। এটা সাদা প্রচণ্ড উজ্জ্বল, এটা একদমই কালো রঙের। এটা কীরকম? অতটা কালো না, কিন্তু হাত দিলে হাতের মধ্যে পিচ্ছিল অনুভূত হয়। তার মানে বিভিন্ন রকম রূপে থাকছে। এটা কার্বনের এই যে বিভিন্ন রকম রূপ, এইগুলো সম্পর্কেও আমরা জানবো এই চ্যাপ্টারের মধ্যে। তো প্রথমে আমাদের আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে কোন কোন যৌগের মধ্যে প্রকৃতিতে কার্বন অবস্থান করে। তাহলে কার্বন ঘটিত যে যৌগ, সেই যৌগগুলো সম্পর্কে আমরা জানব। কার্বন ঘটিত কোন যৌগ? আমাদের যে উদ্ভিদ বা প্রাণী যে জীবজগৎটা আছে, জীবজগৎ মানে কী নিয়ে গঠিত? জীবজগৎটা উদ্ভিদ আর প্রাণী। তো এই যে উদ্ভিদ এবং প্রাণী, এদের যে দেহকোষ গঠনের সমস্ত রকম যে উপাদান, সেগুলোর মূলেই আছে হচ্ছে কার্বন। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের শরীরের মধ্যে কি কি আছে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা যে খাদ্য খাই সেটা জানো যে কার্বোহাইড্রেট খাই, তাই তো, শরীর গঠনের জন্য। তারপরে হচ্ছে আমরা কি খাই? প্রোটিন খাই। তারপরে কি খাই? আমরা ফ্যাট খাই। তাহলে এগুলো সবটাই মূলে আছে হচ্ছে কার্বন। ঠিক আছে, আর কিসের মধ্যে আছে? তাহলে জীবজগতের যে প্রধান উপাদান, তাহলে এগুলো গেল খাদ্যের মধ্যে। এছাড়া আমাদের বিভিন্ন রকম উৎসেচক আছে। তারপরে কি আছে? ডিএনএ, আরএনএ, এগুলো আছে, তাই না? তারপরে যেরকম অ্যাসিড আছে, যেমন তোমার এটিপি আছে, এডিপি আছে। এটিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর এডিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট এদেরও প্রত্যেকের মূল উপাদানই হচ্ছে কার্বন। ঠিক আছে, এছাড়া আমাদের যদি প্রাণী বা উদ্ভিদ দেহ দেখি, তাহলে আরও কি আছে? হরমোন। আর কি আছে আমাদের? উৎসেচক ছাড়াও আমাদের আছে হরমোন। তাহলে এই হরমোনেরও কিন্তু মূল উপাদান হচ্ছে কার্বন। এছাড়াও আর কি ধরনের মধ্যে থাকতে পারে? মুক্ত অবস্থায় কীভাবে থাকতে পারে? মুক্ত অবস্থায় আমরা দেখেছি হিরে, কোক, গ্রাফাইট, তাই তো, গ্যাস কার্বন, যেগুলো কালো ঝুলের মধ্যে, সেই গ্যাস কার্বন, এগুলোর মধ্যেও কিন্তু কি আছে? কার্বন আছে। তাহলে এত যে জিনিসের প্রধান উপাদান কার্বন, সেই প্রধান উপাদানটা কার্বন হওয়ার পেছনের কারণটা কি? কেন কার্বন এদের প্রধান উপাদান? তার
মেন কারণ হচ্ছে কার্বন, যে কার্বনের, তোমরা যোজ্যতা টার্মটার সাথে পরিচিত, কার্বনের যোজ্যতা হচ্ছে 4। তার মানে আমি যদি যোজ্যতাকে হাত হিসেবে ব্যবহার করি, তার মানে কার্বনের 4টে হাত আছে। এই 4টে হাত দিয়ে কার্বন কি করতে পারে, অনেকের সাথে যুক্ত হতে পারে, অন্য কোনো কার্বনের সাথে যুক্ত হতে পারে এরকমভাবে। তাহলে দেখো কত বড় একটা চেন হয়ে যাচ্ছে। আবার যদি নিচের দিকে জুড়ে যায় তাহলে কি হবে, এরকমভাবে জুড়ে গিয়ে একটা জালের মতো তৈরি করতে পারে। এইগুলো কার্বন আবার আরও কার্বনের সাথে যুক্ত হতে পারে, উপর দিকেও যুক্ত হতে পারে, তাই না? তাহলে এরকমভাবে কার্বন, যেহেতু তার যোজ্যতা 4, তার জন্য লম্বা চেন ওয়াইজও জোড়া লাগতে পারে, আবার জালের মতো তৈরি করতে পারে। তাহলে কার্বনের এই চতুর্ভুজ যে 4 যোজ্যতার জন্য কিন্তু কার্বন এরকমভাবে অনেক বড় শৃঙ্খলও রচনা করতে পারে। এছাড়া কার্বন নিজেদের সাথে যেমন যুক্ত হচ্ছে, সেরকম এই ধর্মটা, কার্বনের যেরকম যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটাকে বলে যে ক্যাটিনেশন ধর্ম। কি বলে এটাকে বলে হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্মের জন্য কার্বন অপর কার্বন পরমাণুর সাথে পরপর যুক্ত হয়ে বৃহৎ শৃঙ্খল রচনা করতে পারে। এছাড়াও কিন্তু কার্বন কার সাথে জুড়তে পারে, হাইড্রোজেনের সাথে জুড়তে পারে। এই যেভাবে হাইড্রোজেনের সাথে জুড়ে দিলাম, দেখো এই যে এইগুলো মানে কি, কার্বনের একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এখানেও কার্বনের একটা ইলেকট্রন, এই কার্বনের একটা ইলেকট্রন, এরকমভাবে এক বন্ধন তৈরি করেছে। এই কার্বনের সাথেও একটা এইভাবে দেখো অষ্টক পূর্তি হচ্ছে, হাইড্রোজেনেরও 2টো পরমাণু পূর্তি হচ্ছে। এছাড়া কিন্তু কার্বন কার সাথে যুক্ত হতে পারে, অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে, নাইট্রোজেনের সাথে যুক্ত হতে পারে, সালফারের সাথে যুক্ত হতে পারে, এরকম বিভিন্ন আলাদা আলাদা পরমাণুর সাথেও কিন্তু কার্বন যুক্ত হতে পারে। তাহলে কার্বনের এরকম বড় শৃঙ্খল গঠন করার ক্ষমতার জন্য, যেহেতু যোজ্যতা 4, তাই এরকম বড় শৃঙ্খল যোজ্যতা তৈরি করার ক্ষমতার জন্য কার্বন জীবদেহের কিন্তু সমস্ত রকম গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে, সেই জায়গার মধ্যে কার্বন নিজের একটা বিশাল জায়গা করে নিয়েছে। মানে খাদ্য থেকে শুরু করে, উৎসেচক থেকে শুরু করে, হরমোন থেকে শুরু করে, বিভিন্ন অ্যাসিড থেকে শুরু করে সব জায়গায় কিন্তু কার্বনের একটা প্রধান ভূমিকা আছে। এছাড়াও প্রকৃতিতে মুক্ত অবস্থায় যেগুলো আমরা দেখছি, যেমন হিরে, চারকোল, গ্রাফাইট, গ্যাস কার্বন, সেগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে কার্বন আছে। তাহলে এগুলো ছাড়া আর কি কোনো জায়গায় কার্বন থাকতে পারে? আরও থাকতে পারে অজৈব যে যৌগ আছে, যেমন কার্বন ডাই অক্সাইড, তার মধ্যে আছে। তাছাড়াও কি আছে, তাছাড়াও এই যে মার্বেল পাথর, প্রত্যেকের বাড়িতেই, অনেকের বাড়িতেই আছে মার্বেলের মেঝে, তাই না? এই যে মার্বেল পাথর, সেটা অ্যাকচুয়ালি কি, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই যৌগের মধ্যেও কি আছে, কার্বন আছে। এছাড়া বিভিন্ন রকম তোমার আকরিক মানে আকরিক কিসের থেকে পাওয়া যায়, খনিজ পদার্থ থেকে আমরা পাই আকরিক। খনিজ পদার্থটা কি, খনিজ পদার্থ এক কথায় যদি আমি বলি তাহলে আমরা কি বলবো, খনি থেকে উত্তোলন করা যৌগ। খনি থেকে যে যৌগগুলোকে উত্তোলন করা হয় তাদেরকে খনিজ পদার্থ বলা হয়। ঠিক আছে, যেমন ধরো আমি তোমার যেটা ম্যাগনেসিয়াম যে ধাতু আছে, সেই ধাতুর একটা যৌগ খনি থেকে উত্তোলন করলাম। ধরো এটার নাম হচ্ছে কি, ম্যাগনেসিয়াম কার্বনেট সাধারণ নাম, কিন্তু খনিজ হিসেবে এর নাম হচ্ছে ম্যাগনেসাইট। তো এই যে যৌগ আছে, এই যৌগটাকে খনি থেকে উত্তোলন করলাম, এটা ম্যাগনেসিয়ামের যৌগ। ঠিক আছে, এটাকে উত্তোলন করার পর এই যৌগটাকে আমি সহজ উপায়ে কি করছি, কম খরচে আমি এখান থেকে কি করছি, ম্যাগনেসিয়াম ধাতুটাকে আলাদা করে দিচ্ছি। ম্যাগনেসিয়াম ধাতুটাকে আমি বার করে নিচ্ছি এখান থেকে। কেন ম্যাগনেসিয়াম ধাতু বার করছি না, ম্যাগনেসিয়াম আমাদের কিন্তু বিভিন্ন ধরনের কাজে লাগে। সেরকমভাবে আমরা ধরো অ্যালুমিনিয়ামের আকরিক, অ্যালুমিনা, সেটা খনির মধ্যে পাওয়া যায়, সেখান থেকে আমরা অ্যালুমিনিয়ামটাকে কম খরচে সহজ উপায়ে আলাদা করে নিচ্ছি। ঠিক আছে, বা ধরো
আয়রনের আয়রন পাইরাইটিস, সেটা খনি থেকে বের করা হয়, তারপরে সেখান থেকে আমরা আয়রন যৌগটাকে সহজে আলাদা করে নিই। ঠিক আছে, তাহলে আয়রন পাইরাইটিস, অ্যালুমিনা, ম্যাগনেসিয়াম কার্বনেট বা ম্যাগনেসাইট, এরা হচ্ছে সবগুলো কি ওই ধাতুগুলোর, এগুলো হচ্ছে খনিজ পদার্থ, যেহেতু খনি থেকে তুলছি। এবার যেহেতু এই যৌগগুলো থেকে সহজে এবং সহজ উপায়ে কম খরচে আমরা ধাতুগুলোকে বার করতে পারি, তাই আমি এদেরকে কি বলবো, এদেরকে বলবো আকরিক, এদেরকে বলবো আমরা আকরিক। কিন্তু এমন অনেক খনিজ পদার্থ আছে যেগুলোকে কিন্তু সহজে আর কম খরচে ওই যৌগগুলো থেকে ধাতু নিষ্কাশন করা যায় না, তাদেরকে কিন্তু আমরা শুধুমাত্র খনিজ বলবো, আকরিক বলবো না। তাহলে আকরিক আর খনিজের মধ্যে ব্যাপারটা কি, সবটাই হচ্ছে খনিজ পদার্থ, কিন্তু সেই যে খনিজ পদার্থ থেকে সহজে আর কম খরচে কি করা যায়, ধাতু নিষ্কাশন করা যায়, তাদেরকে আমরা বলবো হচ্ছে আকরিক। তাহলে যে সমস্ত খনিজ পদার্থ থেকে সহজে আর কম খরচে ধাতু নিষ্কাশন করা যায় তাদেরকে আমরা বলবো আকরিক। কিন্তু যাদের যায় না তাদেরকে আমরা কিন্তু আকরিক বলবো না। ঠিক আছে, তাদেরকে আমরা কি বলবো, আকরিক বলবো না। তাহলে তাদেরকে কি বলবো আমরা, তাদেরকে কিন্তু আমরা কি বলতে পারি, তাদেরকে আমরা খনিজ পদার্থই বলবো, আকরিক বলতে পারবো না, ধাতুটার আকরিক বলতে পারবো না। তাহলে আকরিক আর খনিজের মধ্যে তোমাদের ডিফারেন্সটা পরিষ্কার হলো। সবাই খনিজ, কিন্তু যে খনিজগুলো থেকে সহজে আর কম খরচে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি সেটা আকরিক, আর যেটা পারি না সেটা আকরিক না। তাহলে এই যে ম্যাগনেসাইট, এটা কিন্তু ম্যাগনেসিয়ামের কি, ম্যাগনেসিয়ামের আকরিক। এই যে এরকম অনেক ধরনের আকরিক আছে, যেমন তোমার হচ্ছে ডলোমাইট আছে, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, এটার নাম হচ্ছে ডলোমাইট। তারপরে তোমার এটা হচ্ছে জিঙ্কের, এটার নাম হচ্ছে ক্যালামাইন। তো এই ধরনের খনিজ এবং আকরিক যেগুলো প্রকৃতিতে আছে, কার্বন জাতীয় যৌগ, সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে কী অবস্থান করে, কার্বন অবস্থান করে। এছাড়াও আমরা যে বললাম কার্বন ডাইঅক্সাইড, যেটা আমরা প্রতিনিয়ত ত্যাগ করছি, কার্বন মনোক্সাইড, যে কোনো তোমার জ্বালানি দহনের ফলে কি উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে, এগুলোর মধ্যেও কার্বন থাকে। ঠিক আছে, এছাড়া আমাদের প্রাকৃতিক গ্যাস থেকে আমরা কি পাচ্ছি, প্রাকৃতিক গ্যাস থেকেও আমরা প্রচুর পরিমাণে মিথেন, এটার নাম হচ্ছে মিথেন, এই যে সংকেতটা লিখলাম তার নাম কি, মিথেন। মিথেন, বিউটেন, এই ধরনের প্রচুর যৌগ পাই, কেরোসিন, পেট্রোলিয়াম, সেগুলোর মধ্যেও কিন্তু মূল উপাদান হচ্ছে কার্বন। তাহলে প্রাকৃতিক যে তোমার খনিজ তেল যেটা আছে, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে, প্রাকৃতিক গ্যাস যেটা, সেটার প্রধান উপাদান কিন্তু মিথেন। আর প্রাকৃতিক গ্যাস কোথা থেকে পাচ্ছি আমরা, খনিজ তেল, যেটা খনি থেকে উত্তোলন করে যে তেলটা পাওয়া যায়, সেই তেলটার যদি আমি বিভিন্ন টেম্পারেচারে ওটাকে ফোটাই, তাহলে এক একটা টেম্পারেচারে আমরা এক একটা যৌগ পাবো। একদম কম টেম্পারেচারের দিকে আমরা পাবো মিথেন, বিউটেন, এগুলো। যত টেম্পারেচার বাড়াতে থাকবো তত আমরা কেরোসিন, বেনজিন, পেট্রোলিয়াম, তারপরে পিচ, আলকাত্রা, প্যারাফিন, মোম, বিভিন্ন ধরনের আমরা যৌগ পাবো। এই সমস্ত প্রত্যেকটা যৌগের প্রধান উপাদানই হচ্ছে কার্বন। তার কারণ কি, যে খনিজ তেল, সেটা তোমরা জানো যে বহুদিন আগে প্রচুর গাছপালা, তারপরে হচ্ছে প্রাণী, এরা কী হয়েছিল, পাথরের নিচে ভূমিকম্পের ধসে মাটির তলায় চাপা পড়ে গেছিলো। তারপরে উপরের চাপ আর ভূগর্ভের তাপ, এই দুইয়ের ফলে সেগুলো কিসে ধীরে ধীরে খনিজ তেলে রূপান্তরিত হয়েছে। তো তোমরা একটু আগে আমরা যখন আলোচনা করছিলাম যে উদ্ভিদ বা প্রাণী জগতের প্রধান উপাদানই হচ্ছে কার্বন, তার মানে কি ওই যৌগগুলোরও মেন উপাদান যেহেতু কার্বন, সেগুলো তার মানে খনিজ তেলের মধ্যেও ওই যৌগগুলোই থাকছে। এবং সেই খনিজ তেলের মধ্যে যখন ওই যৌগগুলো থাকছে, তখন খনিজ তেল, তার মধ্যে যে সমস্ত যৌগগুলো আছে, সেই যৌগগুলোরও কিন্তু প্রধান উপাদান কি হচ্ছে, প্রধান উপাদান হচ্ছে কার্বন।
যেহেতু খনিজ তেলটা কি কোথা থেকে আসছে, উদ্ভিদ এবং প্রাণী যেগুলো মাটির নিচে বহুদিন চাপা পড়ে গেছিলো সেখান থেকে, এবং তাদের মূল উপাদান যেহেতু কার্বন, তাহলে এই সমস্ত যৌগেরও মূল উপাদান হচ্ছে কার্বন। এবং যৌগগুলোকে কিভাবে পাওয়া যায়? যদি আমি যৌগগুলোকে বিভিন্ন টেম্পারেচারে ফোটাই, ওই যে পদ্ধতি, ফোটানোর যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলে হচ্ছে পাতন। এবং বিভিন্ন টেম্পারেচারে যেহেতু আলাদা আলাদা করে ফোটাচ্ছি, তাহলে এই পদ্ধতিটার নাম হচ্ছে আরও স্পেসিফিক, তার নাম হচ্ছে আংশিক পাতন। আংশিক পাতন করলে খনিজ তেল থেকে, তাহলে খনিজ তেল থেকে যদি আমরা আংশিক পাতন করি তাহলে আমরা কি পাবো? বিভিন্ন টেম্পারেচারে, বিভিন্ন উষ্ণতায় আমরা কি পাবো? বিভিন্ন যৌগ পাবো। এবং যাদের প্রধান উপাদানই কি? যাদের প্রধান উপাদানই হচ্ছে কার্বন, যাদের প্রধান উপাদানই হচ্ছে কার্বন। তো এইগুলো গেল আমাদের কার্বনের কথা, যেখানে আমাদের কার্বন আছে। এছাড়াও ধরো বিভিন্ন রকমের যৌগ তোমরা নাম শুনেছো, বেনজিন নাম শুনেছো, বেনজিন, তাই তো? ক্লোরোফর্ম, এটা হচ্ছে বেনজিন, এটাকে বলে হচ্ছে ক্লোরোফর্ম, যেটা চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া হচ্ছে অ্যালকোহলের এটা যেমন, এটার নাম হচ্ছে মিথানল, সেরকম এইটার নাম হচ্ছে C2H5OH, এটার নাম হচ্ছে ইথানল। তো এই যে ধরনের যৌগ দেখো, এগুলোর মধ্যে সবার উপাদান হচ্ছে কার্বন, ঠিক আছে? তারপরে আমাদের পলিমার মানে যে পলিথিন যৌগগুলো, যেগুলো প্লাস্টিক আমরা বলি, প্লাস্টিক, নাইলন, তাই না? এই ধরনের যে যৌগগুলো, এগুলোরও প্রধান উপাদান হচ্ছে কার্বন। বিভিন্ন যে ঔষধ তৈরি হচ্ছে, ঔষধেরও প্রধান উপাদান কিন্তু কার্বন। আমাদের যে সাবান তৈরি হয়, সাবানটাও কিন্তু ওটাও হচ্ছে একটা জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। তাহলে এই যে জৈব অ্যাসিড, এটারও প্রধান উপাদান হচ্ছে কার্বন। তার মানে সাবানেরও প্রধান উপাদানই হচ্ছে কার্বন। তাহলে কার্বন দিয়ে প্রকৃতিতে যে সমস্ত যৌগ পাওয়া যায় তার একটা ওভারঅল আলোচনা আমরা এখানটাতে করলাম। এবার আমরা চলে আসব পরিবেশ থেকে কার্বন কিভাবে কোনো যৌগের মধ্যে স্থানান্তরিত হচ্ছে সেইটা। তো পরিবেশ থেকে আমাদের যেমন কার্বন কোনো যৌগে আবদ্ধ হয়, পরিবেশ থেকে কি হয়? পরিবেশ থেকে কার্বন এটা কি হচ্ছে? কোনো যৌগের মধ্যে আবদ্ধ হচ্ছে, যৌগ হিসেবে কি হচ্ছে? বিভিন্ন জিনিসের মধ্যে আবদ্ধ হচ্ছে, এবার আবার একই রকমভাবে বিভিন্ন জিনিস থেকে, যে যৌগগুলো বিভিন্ন জিনিস থেকে প্রথমে ভেঙে যৌগ উৎপন্ন হচ্ছে, এবং সেই যৌগ থেকে কি হচ্ছে? কার্বনগুলো আবার পরিবেশে ফিরে আসছে। তাহলে বিভিন্ন জিনিস থেকে প্রথমে কি হচ্ছে? আবার সরলতম যৌগে ভাঙছে, সেই যৌগ থেকে কার্বনগুলো আবার পরিবেশে ফিরে আসছে। এটাকে আমরা কি বলি? কার্বন চক্র। পরিবেশ থেকে আবার যৌগ হিসেবে কোনো জিনিসের মধ্যে আবদ্ধ হওয়া, এবং সেই জিনিস থেকে আবার বিভিন্ন রকম বিয়োজনের মাধ্যমে যৌগে ফিরে আসে, এবং যৌগ থেকে কার্বনের আবার পরিবেশে ফিরে আসাটাকে বলা হচ্ছে কার্বন চক্র। চক্রাকারে কার্বনের পরিবর্তনটাকে বলা হচ্ছে কার্বন চক্র। এবার আমরা কার্বন চক্রের তাহলে দুটো ধাপ, একটা হচ্ছে কার্বনের পরিবেশ থেকে কার্বনটা যৌগ হিসেবে জিনিসের মধ্যে আবদ্ধ হচ্ছে, আর দ্বিতীয় ধাপ কি? সেখান থেকে আবার পরিবেশে ফিরে আসছে। তাহলে প্রথম ধাপটা সম্পর্কে আমরা আগে আলোচনা করব। এবার প্রথম পয়েন্টটি হচ্ছে বাতাসের কার্বন ডাইঅক্সাইডের আবদ্ধীকরণ। বাতাসে কি আছে? বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে, সেটা আবদ্ধীকরণ। বাতাসে কার্বন ডাইঅক্সাইড কীভাবে আবদ্ধ হচ্ছে? আমরা যখন নিঃশ্বাস ছাড়ছি তখন আমরা তো প্রশ্বাস এরকমভাবে গ্রহণ করছি, প্রশ্বাস গ্রহণের সময় আমরা কি নিচ্ছি? অক্সিজেন নিচ্ছি। কিন্তু আমরা যখন নিঃশ্বাস ছাড়ছি তখন কি হচ্ছে? তখন আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি। তো এই যে কার্বন ডাইঅক্সাইড, এটা পরিবেশে প্রচুর পরিমাণে উৎপন্ন হচ্ছে। প্রত্যেকটা জীবিত প্রাণী কার্বন ডাইঅক্সাইড বাতাসে ত্যাগ করছে। এছাড়া বিভিন্ন রকম যে জ্বালানি, তার দহনের ফলে জ্বালানি দহনে কি হচ্ছে? প্রতিনিয়ত বাতাসে কার্বন ডাইঅক্সাইড গিয়ে মিশছে।
এই যে প্রচুর পরিমাণে প্রতিনিয়ত বাতাসে কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে, এই জ্বালানি দহন মানে কি, বা প্রথমে আমরা যদি বাড়ি থেকে শুরু করি, তাহলে বাড়িতে আমরা যখন রান্না করছি তখন গ্যাস জ্বালাচ্ছি, উনুন জ্বালাচ্ছি, সেখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তারপরে যখন আমরা রাস্তায় বেরোচ্ছি, রাস্তায় কী হচ্ছে, বিভিন্ন রকম যানবাহন চলছে, যানবাহন চালানোর জন্য যে তেলটা পুড়ছে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তারপরে বিভিন্ন রকম কলকারখানা চালানোর জন্য যে চলছে কলকারখানা, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডগুলোকে কে বাতাস থেকে সরিয়ে দিচ্ছে? তার প্রধান উত্তর তোমরা সবাই যদি আমি জিজ্ঞাসা করতাম তাহলে তোমরা বলতে হচ্ছে উদ্ভিদ, তাই না? তোমরা সবাই একসাথেই উত্তর দিতে, সেটা হচ্ছে উদ্ভিদ। তাছাড়া কি হতে পারে? জলের শ্যাওলা, এছাড়া সায়ানোব্যাকটেরিয়া, আগের দিন আমরা পড়েছিলাম সায়ানোব্যাকটেরিয়া। এরা কি করছে? এরা বাতাসের কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে সেটাকে কোন পদ্ধতিতে আবদ্ধ করছে? সেটাকে সালোক সংশ্লেষ পদ্ধতিতে এটাকে আবদ্ধ করে কিসে পরিণত করছে? এটাকে গ্লুকোজে পরিণত করছে। গ্লুকোজের সংকেত জানো, C6H12O6। দেখো এখানের মধ্যে কিন্তু এই যে খাবারটা তৈরি হলো, এর মধ্যে কার্বনটা আবদ্ধ হয়ে গেল। এবং সালোক সংশ্লেষ পদ্ধতি লাইফ সায়েন্সের ডিটেলসে পড়েছো। ফোটন কণা লাগে, ক্লোরোফিল কণা লাগে, তাই না? কার্বন ডাই অক্সাইড লাগে, জল লাগে। তো এগুলো আমি আর এই জায়গাটা ডিটেলস আলোচনা করার নেই, যেহেতু লাইফ সায়েন্সে পড়া আছে তোমাদের। তো আমার যেটা এখানে বলার সেটা হচ্ছে বাতাসের কার্বন ডাই অক্সাইডটা সবুজ উদ্ভিদ, শ্যাওলা, সায়ানোব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের যারা সালোক সংশ্লেষে সক্ষম, তারা কি করে? সালোক সংশ্লেষ পদ্ধতিতে গ্লুকোজের মধ্যে বাতাসের কার্বন ডাইঅক্সাইডটাকে আবদ্ধ করে রাখে। গ্লুকোজটা হচ্ছে কি? এটাই কিন্তু আমাদের সরলতম খাদ্য। গ্লুকোজটা আবার বিভিন্ন ভাবে পরিবর্তিত হয়ে কিছু তৈরি করে, কার্বোহাইড্রেটে রূপান্তরিত হয়, ঠিক আছে? বা তোমার শর্করা তৈরি করে। তো এইগুলো আমাদের কার্বনের এরকমভাবে কোনো যৌগে যে আবদ্ধ হওয়া, স্টার্চ, এই ধরনের যৌগগুলো কিন্তু, স্টার্চ মানেই আমরা শর্করা বলতে পারি। তাহলে স্টার্চ, কার্বোহাইড্রেট এগুলোর মধ্যে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে বিভিন্ন যৌগের এই ধরনের কার্বনের এই যে বিভিন্ন যৌগে আবদ্ধীকরণ, এটাকে বলে হচ্ছে জৈব সংশ্লেষণ বা বায়োসিনথেসিস। তাহলে এই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে জৈব যৌগ সংশ্লেষণ, ঠিক আছে? এদেরকে বলবো জৈব যৌগ সংশ্লেষণ। তাহলে বিভিন্ন গ্লুকোজ কি করছে? বিভিন্ন রকম পরিবর্তনের পর ওরা স্টার্চ, কার্বোহাইড্রেট বা অন্য ধরনের আরও জৈব যৌগে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে এদেরকে আমরা বলবো হচ্ছে জৈব যৌগের সংশ্লেষণ বা জৈব সংশ্লেষণ। এর ফলে কি হয়? এর ফলে বাতাসের কার্বন ডাই অক্সাইড আমাদের দেহ কোষের মধ্যে বিভিন্ন যৌগে পরিবর্তনের মাধ্যমে আবদ্ধ হয়ে যায়, ঠিক আছে? এছাড়াও কি হয়? কিছু অবায়ুজীবী ব্যাকটেরিয়া আছে যারা কার্বন মনোক্সাইড যে যৌগটা আছে, কার্বন মনোক্সাইড আমরা জানি যে একটা বিষাক্ত যৌগ, এই কার্বন মনোক্সাইডকেও কিন্তু জৈব যৌগে রূপান্তরিত করতে পারে। তাহলে এদেরকেও কিসে রূপান্তরিত করতে পারে? জৈব যৌগে। কারা রূপান্তরিত করতে পারে? এটা হচ্ছে অবায়ুজীবী ব্যাকটেরিয়া। অবায়ুজীবী মানে যাদের বেঁচে থাকার জন্য বাতাসের দরকার নেই, তারা কার্বন মনোক্সাইডটাকেও জৈব যৌগে রূপান্তরিত করতে পারে। তো এটা গেল হচ্ছে বাতাসের কার্বন ডাইঅক্সাইডের আবদ্ধীকরণ। সেকেন্ড পয়েন্ট আমরা দেখব কিভাবে সামুদ্রিক যে প্রাণীগুলো আছে, সামুদ্রিক প্রাণীর উদাহরণ যদি আমি তোমাদের কাছে এখন ক্লাস নিতাম, যদি জিজ্ঞাসা করতাম, তাহলে তোমরা এক কথায় কিসের উত্তর দিতে? যেটা দেখো তোমরা সমুদ্রের, সবাই যারা সমুদ্রে ঘুরতে গেছো
তারা সমুদ্রের পাড়ে কি দেখো সব থেকে প্রচুর পরিমাণে কী পড়ে থাকে? ঝিনুক। অনেকেই আমরা বিভিন্ন রকম ঝিনুক কুড়াই, শঙ্খ, তাই না? বিভিন্ন ধরনের ছোটো 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 শঙ্খ, এগুলো আমরা কুড়াই। হয়তো তারা বেঁচে থাকে না, তাদের খোলগুলো আমরা কুড়াই। তো এই যে খোল বা খোলসগুলো, যে খোল, সেগুলো কীরকম দেখতে হয়? সাদা রঙের হয়। সেগুলো কিন্তু বেশিরভাগই সাদা রঙের হয়। কিছু হয়তো ধূসর রঙের থাকতে পারে, কিন্তু মেনলি যেটা হয় সেটা হচ্ছে সাদা রঙের হয়। তো এই যে শঙ্খ বা ঝিনুক, এই ধরনের যে যৌগ, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কী দিয়ে তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড। প্রথমে জলে যে কার্বন ডাই অক্সাইড থাকে সমুদ্রের জলে, সেইটা শোষণ করে সেটাকে কার্বনেট জাতীয় যৌগে রূপান্তরের মাধ্যমে এই খোলকগুলো তৈরি হয়। তাহলে এদের যে বাইরের খোলটা, সেটা অ্যাকচুয়ালি কি মেন তৈরি হচ্ছে কার্বনেট জাতীয় যৌগ, এবং মেন উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এটার নাম কি? ক্যালসিয়াম কার্বনেট। তো এটা কাদের মেন উপাদান? এই যে সাপ, ঝিনুক, শঙ্খ, এদের যে খোলক, সেই খোলকের মেন উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এবং তার মধ্যে দেখো প্রচুর পরিমাণে কি আছে? কার্বনেট জাতীয় যৌগ আছে, মূলক আছে। এই কার্বনেটটা কোথা থেকে এসছে? সমুদ্রের জলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড শোষণের মাধ্যমে এই কার্বনেট মূলকটা তৈরি হয়েছে। তারপরে সেটা ক্যালসিয়াম, সমুদ্রের জলে উপস্থিত ক্যালসিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করেছে, যা হচ্ছে ঝিনুক, শঙ্খ, এদের খোলকের প্রধান উপাদান। আচ্ছা, এরপরে আমরা আসছি ধাতব কার্বনেট গঠন। ধাতব কার্বনেট গঠন আমরা যে আলোচনাটা করলাম একটু আগে, খনিজ আকরিক, এটাই হচ্ছে ধাতব কার্বনেট গঠন। তার মানে আমরা যে খনিজ পদার্থ নিয়ে আলোচনা করলাম, আমরা যে আকরিক নিয়ে আলোচনা করলাম, সেই খনিজ এবং আকরিক বিভিন্ন ধরনের হতে পারে। অক্সাইড যৌগ হতে পারে, সালফাইড যৌগ হতে পারে, কার্বনেট যৌগ হতে পারে। তো আমাদের এখানটাতে যে খনিজ বা আকরিক যেটা আমরা বলছি, সেটা হচ্ছে কার্বনেট জাতীয় যৌগ। কার্বনেট জাতীয় যৌগ। তো কার্বনেট জাতীয় যে যৌগগুলো আছে, এগুলো হচ্ছে ধাতুর কার্বনেট জাতীয় যৌগ। যারা খনিতে অবস্থান করে তাদেরকে আমরা কি বলি? খনিজ বলি। এবং যে খনিজগুলো থেকে ধাতুগুলোকে সহজে কম খরচে মুক্ত করা যায় তাদের আমরা বলি আকরিক। তো এই যে খনিজ এবং আকরিকের মধ্যে ধাতুর কার্বনেট জাতীয় যৌগ আছে, সেই যৌগগুলো কিভাবে তৈরি হয়? সেগুলো তৈরি হয় বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইড আছে, সেই কার্বন ডাই অক্সাইডগুলো ধাতব আয়নের সাথে বিক্রিয়া করে দীর্ঘদিন ধরে, এটা কিন্তু একদিনের প্রসিডিওর না, দীর্ঘদিন ধরে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড সেটা পাহাড়ের মধ্যে অবস্থিত ধাতুগুলো ধীরে ধীরে শোষণ করে এবং তারা পরস্পর বিক্রিয়া করে কি তৈরি করে? ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেটের কম্বিনেশন, যেটাকে আমরা বলি হচ্ছে ডলোমাইট। তারপরে আমরা বললাম ক্যালামাইন, তাই না? তারপরে আমরা বলছি চুনা পাথর। এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই, পাহাড়ের যে গুহা আছে, গুহার মধ্যে দেখতে পাই। এটা তোমরা যারা ধরো গুহার মধ্যে গেছো, গুহার মধ্যে এরকম ছাদে, গুহার যে ছাদ আছে, ছাদ থেকে এই ধরনের এরকমভাবে ঝুলতে দেখা যায় কিছু জিনিসকে। এরকম পাথর দেখতে, কিন্তু ছাদের উপর থেকে এরকমভাবে ঝুলে থাকে। আবার কিছু আছে কি, গুহার যে তল আছে সেখানটার মধ্যে এরকম উঁচু উঁচু হয়ে থাকে। গুহার মাটির যে লেয়ার আছে সেটার মধ্যে এরকমভাবে উঁচু হয়ে থাকে। তো এই যে দুই ধরনের যে স্ট্রাকচার, যেটা তোমরা পাহাড়ের গুহার মধ্যে যারা গেছো, আরাকু ভ্যালিতে যারা গেছো, বা তোমার শিলংয়ে যারা ঘুরতে গেছো, সেখানে কিছু গুহার মধ্যে ঘোরার কিছু স্পট আছে, সেখানে সেই গুহার মধ্যে কিন্তু এরকম ধরনের ছাদের উপর থেকে ঝুলতে দেখা যায়, এবং মাটির মধ্যেও এরকম উঁচু উঁচু হয়ে থাকতে দেখা যায়। গুহার ভেতরেই এটা হয়। তো এই ধরনের যে স্ট্রাকচার, সেগুলো কিন্তু সবই ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। তো এটার কিন্তু নাম আছে। উপর থেকে যেগুলো ঝোলে সেগুলোকে আমরা বলি হচ্ছে স্ট্যালাকটাইট, আর যেগুলো তোমার নিচে এরকম উঁচু উঁচু হয়ে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্যালাগমাইট। এই ধরনের যৌগগুলো কিন্তু কার্বন
কার্বনেট জাতীয় যৌগ, মেনলি ক্যালসিয়াম কার্বনেট জাতীয় যৌগ, এবং এগুলো কোথা থেকে তৈরি হয়েছে? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে তাদের সাথে দীর্ঘদিন ধরে, মানে দীর্ঘদিন, বছরের পর বছর, 100-200 বছর, হাজার হাজার বছর ধরে বিক্রিয়া করে ধীরে 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 কিন্তু এগুলো তৈরি হয়েছে। তাহলে এর মধ্যেও কিন্তু বাতাসের কার্বন ডাই অক্সাইডগুলো আবদ্ধ হয়ে গেছে। আচ্ছা, আর কি পয়েন্ট আছে? আর হচ্ছে বৃষ্টির সময় কার্বনেট গঠন। বৃষ্টির সময় কার্বনেট গঠন। বৃষ্টির সময় তোমরা জানো যে কার্বন ডাই অক্সাইড বাতাসের মধ্যে আছে। এবার এটা কি করে? বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড গঠন করে। এবার কার্বনিক অ্যাসিড, এটা থেকে কি উৎপন্ন হতে পারে? এটা থেকে কার্বনেট আয়ন যেমন উৎপন্ন হয়, সেরকম কি উৎপন্ন হয়? সেরকম বাইকার্বনেট আয়নও উৎপন্ন হয়। কার্বনেট আয়ন উৎপন্ন হয়, বাইকার্বনেট আয়নও উৎপন্ন হয়। তো এই যে কার্বন ডাইঅক্সাইড সমুদ্রের জলে ক্যালসিয়ামের যদি উপস্থিত থাকে, সেই ক্যালসিয়ামগুলো কিন্তু এই আয়নগুলোর সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম বাইকার্বনেট যৌগ তৈরি করে, এবং তারপরে সেটা সমুদ্রের তলদেশে অধক্ষিপ্ত হতে থাকে। ঠিক আছে? তাহলে এগুলো গেল মোটামুটি আমাদের বাতাসের কার্বন ডাই অক্সাইড কীভাবে বিভিন্ন যৌগের মধ্যে আবদ্ধ হয় তার কিছু উদাহরণ। এবার আমরা চলে আসি যে কার্বন চক্রের দ্বিতীয় পোর্শনে, যেখানে কি হচ্ছে, যেখানে আমরা আলোচনা করব কার্বন ডাই অক্সাইড কীভাবে প্রকৃতিতে আবার ফিরে যায়। কার্বন চক্রের আমরা দ্বিতীয় পার্টটা আলোচনা করব, যেখানে পরিবেশে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড ফিরে যাচ্ছে। কোথায় ফিরে যাচ্ছে? পরিবেশে। সেটা কার্বন হিসেবে যেতে পারে, কার্বন ডাই অক্সাইড হিসেবে যেতে পারে। ঠিক আছে? তাই এটার আলোচনার প্রথম পয়েন্টই হচ্ছে আমরা যে খাবারটা খাচ্ছি, মানে খাদ্য, সেই খাদ্য থেকে কিভাবে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে সেইটা। আমাদের সরলতম খাদ্য হচ্ছে কি? গ্লুকোজ। গ্লুকোজ মানে C6H12O6। এটা যখন আমরা প্রশ্বাসের সাথে অক্সিজেন গ্রহণ করি, তখন সেই অক্সিজেনটা রক্তের মাধ্যমে প্রতিটা কোষে পৌঁছায়, এবং সেখানে আগে থেকে গ্লুকোজ আছে। এবার এই অক্সিজেন একে জারিত করে। আমরা জানি অক্সিজেন জারক দ্রব্য, এটাকে জারিত করে। জারিত করে কি করে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, জলীয় বাষ্প উৎপন্ন করে, আর প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে। এই শক্তি দিয়ে কিন্তু আমাদের সমস্ত রকম শারীরবৃত্তীয় কার্য চলে। মানে আমরা যে বড় হচ্ছে ধীরে ধীরে, আমাদের পেশি তৈরি হচ্ছে, সব কিছুই কিন্তু হাঁটছি চলছে, সব কিছুর মূল উপাদানই হচ্ছে এই শক্তি। এবং সেই শক্তিটা উৎপাদন হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি আমি দেখছি প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। এবং এই কার্বন ডাই অক্সাইডগুলো কী হয়? আমরা নিঃশ্বাসের মাধ্যমে পরিবেশে আবার ফিরিয়ে দিচ্ছি। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের বিভিন্ন রকমের যে জৈব বস্তু আছে, জৈব বস্তুর মূল উপাদান হচ্ছে কার্বন। তাদের দেহকোষ গঠনের মূল উপাদান কার্বন। এদের যখন হচ্ছে পচন হয় বা অন্যান্য পরিবর্তন হয়, তখন কিন্তু কি হয়? যে জৈব বস্তুটা যখন পচে যায়, তখন সেখান থেকে কিন্তু কার্বন আবার পরিবেশে ফিরে যায়। যেমন দেখবে যে তোমার কিছু ধরো খাবার রেখে দিলে সেটা কি হতে থাকে, কিছুদিন ধরো দিনের খাবার ফ্রিজে না, গরমের সময় দিনের খাবার তুমি ফ্রিজে না ঢুকিয়ে গোটা দিন রেখে দিলে, রাত্রিবেলা খেতে গিয়ে দেখবে কীরকম হয়ে গেছে, খাবারটা টক হয়ে গেছে। বা তুমি যদি ধরো পাউরুটি বা রুটি অনেক দিন, বা বিস্কুট অনেক দিন বাইরে ফেলে দিলে, তারা অনেক কিছুদিন পর ওর মধ্যে দেখবে কি সাদা কীরকম হয়ে যায়, ছাতা পড়ে যায়। তারপরে ওটা আস্তে আস্তে পচে যায়, তাই না? পচে নরম হতে শুরু করে দেয়, তারপর পচে নরম হয়ে মধ্যে রস বেরোতে শুরু করে দেয়। তারা এই যে খাবারটাকে টক করছে বা পাউরুটির গায়ে ছাতা তৈরি করছে, এরা কারা তৈরি করছে? এই যে জিনিসগুলো পরিবর্তন, সেই পরিবর্তনের জন্য দায়ী হচ্ছে আমাদের জীবাণু। ঠিক আছে? এরা হচ্ছে জীবাণু। এদের জীবাণু যে ক্রিয়া, সেই ক্রিয়ার ফলে কিন্তু এই কার্যগুলো সম্পন্ন হচ্ছে। বিভিন্ন ধরনের জীবাণু আছে পরিবেশে, যারা কি করে, যারা উদ্ভিদ বা প্রাণী যখন মারা যায়, তখন সেই উদ্ভিদ বা প্রাণী, মানে একটা পাতা দেখবে পড়ে থাকবে, সেই পাতাটা কিন্তু সমস্ত দিন সবুজ হয়ে থাকে না। যত দিন যেতে থাকে পাতাটা প্রথমে কালো হয়, পচে যায়, তারপরে ধীরে গলে যায়, তারপরে আস্তে আস্তে মাটির মধ্যে মিশে যায়। এই যে কাজটা, সেই কাজটার পেছনে
কার ভূমিকা আছে? বিভিন্ন ধরনের জীবাণু, সেরকম একটা উদ্ভিদ যেমন বললাম, সেরকম প্রাণী দেহাবশেষ পড়ে থাকলেও সেটাও কিন্তু দীর্ঘদিন পর কিন্তু একদম পচে গলে মাটির মধ্যে মিশে যায়। তো এই যে পরিবর্তনগুলো হচ্ছে, বিভিন্ন ধরনের জীবাণু যারা করছে বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক, বিভিন্ন ধরনের তাদের মধ্যে থাকে এনজাইম মানে উৎসেচক, যে এই যৌগগুলোকে ভাঙছে, ভেঙে কী করছে? সরলতম যৌগ পরিণত করছে। সেই সরলতম যৌগের মধ্যে কিন্তু থাকে কার্বন। তাহলে কারা কারা এই কাজগুলো করছে? জীবাণু কাজ করছে। তাহলে জীবাণুর মধ্যে থাকা কি? উৎসেচক। উৎসেচক কী করছে? ওই যে তোমার উদ্ভিদ বা প্রাণীর যে দেহাবশেষ, মৃত উদ্ভিদ বা প্রাণী, তার যে তোমার দেহাবশেষ, তাদের মধ্যে জীবাণুগুলো ক্রিয়া করছে, জীবাণুর মধ্যে থাকা উৎসেচকগুলো তাদেরকে ক্রিয়া করছে, দিয়ে এরা কী করছে? জটিল যে যৌগগুলো আছে সেই যৌগগুলোকে ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে সরল যৌগে পরিণত করছে। সেই সরল যৌগের মূল উপাদানই কিন্তু হচ্ছে কার্বন, এবং সেই কার্বনটা কোথায় চলে যাচ্ছে? তখন পরিবেশে মিশে যাচ্ছে। পরিবেশে কিন্তু সেই কার্বনটা এসে মিশে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি? জৈব বস্তুর পচনের ফলে তৈরি করতে পারি। সেরকম যেমন সলিড হিসেবে মিশে যেতে পারে, আবার গ্যাস হিসেবেও কিন্তু মিশে যেতে পারে। গ্যাস হিসেবে যেটা তৈরি হয় পচনের ফলে সেটা হচ্ছে মিথেন। জলাভূমিতে মিথেন গ্যাসকে দেখা যায়। যে জলা যা জায়গা আছে, জলা জায়গার মধ্যে গাছপালা পচনের ফলে কি তৈরি হয়? মিথেন গ্যাস তৈরি হয়। এই মিথেন গ্যাস কিন্তু দহনে সহায়ক, নিজে দাহ্য না, কিন্তু ওখানে যে ফসফিন জাতীয় যে গ্যাস আছে, ফসফিন গ্যাসগুলো কিন্তু হচ্ছে দাহ্য গ্যাস। তো কোনোভাবে ফসফিন গ্যাসের মধ্যে যদি আগুন লেগে যায়, তখন মিথেনটাও কী হবে? ওই আগুনে জ্বলতে শুরু করে। তখন দূর থেকে কিন্তু আলো দেখা যায়। সেই আলোটাকে কি বলে? সেই আলোটাকে বলে হচ্ছে আলেয়ার আলো, যেটাকে আমরা বলি হচ্ছে ভুতুড়ে আলো। সেই আলোটাকে বলি আলেয়ার আলো। তাহলে জলা জায়গায় জৈব বস্তুর পচনের ফলে মিথেন তৈরি হয়। তাছাড়া ওই জায়গাতে ফসফিন থাকতে পারে, ফসফরাস ডাইহাইড্রাইড থাকতে পারে। সেই ফসফিন, ফসফরাস ডাইহাইড্রাইড দাহ্য। এরা যদি জ্বলতে শুরু করে, তাহলে সেই আগুনের মধ্যে মিথেনও উজ্জ্বল শিখায় জ্বলতে শুরু করে, এবং সেই আলোর জন্য জলা জায়গায় যে আগুন দেখা যায় সেটাকে আমরা বলি আলেয়ার আলো। ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু জৈব বস্তুর পচনের ফলে কার্বন জাতীয় যৌগ আবার প্রকৃতিতে ফিরে আসে। এছাড়া আমরা আরও জানি যে জ্বালানি দহনের ফলে, জ্বালানি দহন মানে আমরা পেট্রোল, ডিজেল কিভাবে তৈরি হয় সেটা আলোচনা করলাম। পেট্রোল, ডিজেল, কেরোসিন, তাই না? তারপরে হচ্ছে এলপিজি গ্যাসের মূল উপাদান হচ্ছে তোমার বিউটেন। এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি? বিউটেন। এর ফুল ফর্ম হচ্ছে লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস। তারপরে তোমার প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে কি? প্রাকৃতিক গ্যাস হচ্ছে সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এর প্রধান উপাদান হচ্ছে মিথেন। এই ধরনের যৌগগুলোর প্রধান উপাদানই হচ্ছে কি? কার্বন। এটাকে যখন দহন করছি মানে অক্সিজেনে পোড়াচ্ছি, তখন উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যেটা বাতাসে মিশে যাচ্ছে, মানে পরিবেশে ফিরে যাচ্ছে। এছাড়া কি দাবানল যখন হচ্ছে, দাবানল মানেই জানো, দাবানল হচ্ছে উদ্ভিদ, এটা বাতাসের অক্সিজেন পেয়ে পুড়ে যাচ্ছে এবং সেখান থেকেও প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এছাড়া সিমেন্ট তৈরির যে কারখানা, সেই সিমেন্ট তৈরি করার সময় আমাদের কিন্তু যে চুনা পাথর আছে, চুনা পাথর এটাকে উত্তপ্ত করতে হয়। চুনা পাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এটাকে যখনই উত্তপ্ত করব তখন উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। এই যে কার্বন ডাইঅক্সাইড সেটা কিন্তু বাতাসে গিয়ে মিশে যাচ্ছে। তাহলে এটাও কিন্তু একটা সোর্স, বাতাসে কার্বন ডাইঅক্সাইড ফিরে আসার। আচ্ছা, আর কি হতে পারে? আর হচ্ছে সমুদ্রের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড শোষিত হয়ে থাকে তার মুক্তি। সমুদ্রের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড শোষিত হয়ে থাকে সেটা
ধীরে ধীরে মুক্তি পেতে থাকে। মানে এটার মানে কি, আমাদের যে প্রচুর কার্বন ডাইঅক্সাইড আমরা বাতাসে ছেড়ে দিচ্ছি, সেই কার্বন ডাইঅক্সাইডগুলো কিছু শৈবাল আছে, সেই শৈবাল এই কার্বন ডাইঅক্সাইডগুলোকে শোষণ করে রাখে, কার্বন ডাইঅক্সাইডগুলোকে শোষণ করে। কিন্তু আমাদের পরিবেশের তাপমাত্রা যত বাড়ছে তত কি হচ্ছে, এদের এই কার্বনটাকে শোষণ করে রাখার ক্ষমতাটা কি হচ্ছে, কমে যাচ্ছে। তার ফলে কিন্তু সমুদ্রের জলের মধ্যে যে শৈবাল কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে রেখেছিল, সেই কার্বন ডাইঅক্সাইডটা ধীরে ধীরে পরিবেশে মুক্ত হচ্ছে। এছাড়া আমরা দেখলাম যে সমুদ্রের মধ্যে যে শামুক, ঝিনুক, এদের যে খুলকটা, সেটাও তোমার ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। সেটা যখন আমরা ভাঙছি, পোড়াচ্ছি, সেখান থেকে তখন প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটাই হচ্ছে। ওদের যে খুলক, সেই খুলকটাকে যখন আমরা ভাঙছি, তখন সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো এই গেল আমাদের কার্বন চক্রের মূল আলোচনা। আজকে এইটুকুই থাক।